আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বই 2025। আমি আবারও বলছি অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বই 2025। আমরা এর আগে ইউনিট 1 এর পার্ট অফ স্পিচ সম্পর্কে কি করেছিলাম মানে ধারণা নিচ্ছি, এখনো পর্যন্ত ধারণা নিচ্ছি, যেখানে স্টেপ বাই স্টেপ পার্ট অফ স্পিচের বিভিন্ন অংশ অর্থাৎ এই পার্ট অফ স্পিচের ইউনিট 1 কে বিভিন্ন লেসন কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। আজকে হচ্ছে আমাদের লেসন 3। এর আগে আমরা 1, 2 কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তোমরা যারা দেখোনি বা যারা নতুন, প্লিজ সিরিয়াল দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসের, তোমরা দেখে আসো। আর যারা নতুন ক্লাসে বিশেষ করে এটা বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে যে কোনো লেসন আপলোড করা মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। আজকের লেসন 3-তে যেটা দেওয়া আছে তোমাদের টপিকসে, তোমাদের বইতে দেওয়া আছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স, অর্থাৎ কাউন্টেবল বলতে যেটা গণনা করা যায় আর আনকাউন্টেবল বলতে যেটা গণনা করা যায় না। কি? নাউন। কি গণনা করা যায় না? নাউন। কিছু আছে আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না, গণনা করা যায় না, আবার কিছু আছে কাউন্টেবল যেটা গণনা করা যায়। ওকে, যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, যেটা গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল। এতটুকু আমরা বুঝলে হবে। নিচে কি বলা আছে? ইন দ্য প্রিভিয়াস লেসন ইউ লার্নড অ্যাবাউট ভেরিয়াস কাইন্ডস অফ নাউন্স, অর্থাৎ আমরা এর আগে যে লেসনগুলো বা যে পার্টগুলো আমরা জেনেছিলাম ওই পার্টগুলোর ভিতরে নাউনের বিভিন্ন প্রকারের সম্পর্কে কি আমরা জেনেছিলাম। ইন দিস লেসন you will look at two types of nouns, countable and uncountable. এই লেসনটার ভিতরে মানে আজকের যে লেসনটা নিয়ে আমরা আলোচনা করছি এই লেসনটার ভিতরে দুই প্রকারের নাউনটা আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। ওকে, এখন আসো নিচে কি বলা আছে। Read the text and underline the nouns in it. এখানে এটার ভিতরে নাউনগুলো কি দেওয়া আছে তোমার আন্ডারলাইন করা আছে কিছু এই লেখাটার ভিতরে। দেন ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেনস ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় দুইজনে অথবা তার অধিক কয়েকজন মিলে একটা দলে পরিণত হয়ে কি করো এই সমস্ত ব্যাপারে, অর্থাৎ নাউন, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে কিছু প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে কি করো, ডিসকাস করো, আলোচনা করো। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো সেটা কি? প্রথম প্রশ্ন, উইচ নাউন্স ক্যান ইউ কাউন্ট? বলা হচ্ছে তুমি কোন ধরনের নাউনগুলো তুমি গুনতে পারবে বা কোন ধরনের নাউনগুলো গণা যায়, মানে একজন আরেকজনকে জিজ্ঞেস করলো। দ্বিতীয় প্রশ্ন, ক্যান ইউ ফাইন্ড এনি নাউন্স দ্যাট ইউ ক্যান নট কাউন্ট? তুমি কি আদৌ যে সমস্ত মানে নাউনগুলো গণনা করতে পারবে না ওগুলো কি তুমি খুঁজে পেয়েছো বা আদৌ কি মনে করতে পারছো? এইটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে উইচ নাউন্স টেক অ্যান আর্টিকেল বিফোর দেম? কোন ধরনের নাউন তাদের আগে আর্টিকেল এন বসে? কি বসে? এন বসে। মানে কোন ধরনের নাউনগুলোর আগে কি বসবে? আর্টিকেল এন বসবে। এখন আসো আমরা নিচে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা একটু পড়ি। When I am free, অর্থাৎ যখন আমি কি থাকি, ফ্রি থাকি, একাকী থাকি, I listen to the radio. আমি তখন কি শুনি? অবসর সময় যখন আমি ফ্রি থাকি রেডিও শুনি। কি শুনি? রেডিও শুনি। There are some good radio stations that play music I like. এখানে কিছু রেডিওর ভিতর কিছু ভালো স্টেশন রয়েছে, ভালো সিগন্যাল রয়েছে, যে সমস্ত স্টেশনগুলোতে তোমার ভালো মিউজিক চলে এবং ওই সমস্ত মিউজিকগুলো আমি কি করি? পছন্দ করি। অ্যান্ড আদার স্টেশনস প্লে আ লট অফ মিউজিক আই ডোন্ট রিয়েলি লাইক। এবং আরও বাকি কিছু রেডিও স্টেশন রয়েছে যে সমস্ত স্টেশনগুলোতে অন্যান্য মিউজিকগুলো চালানো হয়, তবে ওই সমস্ত মিউজিকগুলো আমি সত্যি কি করি না, পছন্দ করি না। আই লাইক টু লিসেন টু বোথ ওল্ড সংস অ্যান্ড নিউ সংস।
আমি সচরাচর যেটা শুনতে পছন্দ করি সেটা হচ্ছে উভয়টা। কোনটা? বর্তমানে নতুন কিছু গান এবং পুরনো কিছু গান, দুই ধরনের গানই আমার কাছে ভালো লাগে। ইনফ্যাক্ট যদিও আই লিসেন টু আ লট অফ ডিফারেন্ট মিউজিক ফ্রম ক্লাসিক্যাল টু মডার্ন, যদিও আমি সচরাচর বিভিন্ন ধাঁচের গান শুনে থাকি, সেটা ক্লাসিক্যাল থেকে মডার্ন হতে পারে, মানে ক্লাসিক্যাল হতে পারে, আবার ক্লাসিক্যাল থেকে স্টেপ বাই স্টেপ সেটা কি মডার্ন আকারে ধারণ করেছে। ওই সমস্ত গান যেগুলো একসময় পুরাতন ছিল ওগুলোকে আবার নতুন করে কি রিমিক্স করা হয়েছে, যেটা মডার্ন আকারে নতুনভাবে তুলে ধরা হয়েছে, গাওয়া হয়েছে, এগুলো কি করি শুনি। সাম মিউজিক অন দ্য রেডিও রিমাইন্ডস মি অফ ওয়েন আই ওয়াজ ইয়ঙ্গার। কিছু গান অর্থাৎ রেডিওর ভিতরে কিছু গান আমাকে স্মরণ করিয়ে দেয় যে মানে আমি তখন কি এই গানগুলো শুনতাম যখন আমি ছোট ছিলাম। ঠিক আছে, আই স্টিল লাইক দোজ ওল্ড সং। আমি এখনো পর্যন্ত ওই সমস্ত গানগুলো কি করি, পছন্দ করি। কোনগুলো? যেগুলো আমাকে ছোটবেলার স্মৃতিতে নিয়ে যায়, যখন আমি ছোট ছিলাম, ছোট থেকে যখন আমি গানগুলো শুনতাম, হ্যাঁ, ওইগুলো এখনো পর্যন্ত আমি কি করি, ওগুলো পছন্দ করি। তাহলে আমরা অনুচ্ছেদটা পড়লাম। এখন কি বলা হয়েছে শোনো। Have you got any idea about countable or uncountable nouns from your discussion? Read the section below. বলে যে তোমার কোনো ধারণা হয়েছে এই যে অনুচ্ছেদটা পড়লাম, এটা পড়ে এটার ভিতরে কিছু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন রয়েছে, এটার সম্পর্কে কি বুঝলে বা তোমার কি ধারণাটা আসলো? এনি আইডিয়া, মানে কোনো আলোচনা করে কি বুঝলে, এটা পড়ে কি বুঝলে, এটা বলা হচ্ছে। এখানে কাউন্টেবল নাউন আমরা যদি বলি, যেমন শুরুতে বলি, এই যে এখানে আছে কি স্টেশনস, কি আছে স্টেশনস, আবার আছে তোমার সংস, আবার আছে দোজ, আবার আছে তোমার আচ্ছা এতটুকু আমি বুঝিয়ে দিই। যেমন স্টেশনস, স্টেশন একটা সিঙ্গুলার একটা নাউন, আর যদি একাধিক কোন স্টেশনকে যদি বোঝায় সেক্ষেত্রে শেষে কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি অলরেডি এস, তার মানে এটা একটা প্লুরাল নাউন, যেটা স্টেশনগুলো কি করা যাবে, গণনা করা যাবে। কয়টা স্টেশন, একটা রেডিওর ভিতরে কতটা স্টেশন আছে, মানে রেডিও স্টেশন কতটা আছে, কতটা ধরে, সেটা আমরা কাউন্ট করতে পারবো, তার মানে এটা কাউন্টেবল নাউন। ওকে, সেকেন্ড হচ্ছে ওল্ড সং এর ভিতরে, সং শব্দটা শুধু সং বললে গান বোঝাচ্ছে, শুধু সং শব্দটা হচ্ছে প্লুরাল, এই শব্দটা হচ্ছে প্লুরাল একটা ভার্ব অথবা একটা গান। ঠিক আছে, একটা গান বলতে মানে একটা নাউন বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, একটা নাউন। এখন যদি জিজ্ঞেস করা হয় এটা কি ধরনের নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার। এখন একটা হ্যাঁ একটাই গান বোঝাচ্ছে, গান শুধু একটা গান বোঝাচ্ছে। এখানে যদি অনেকগুলো গানকে যদি আমি বোঝাতে চাই তখন শেষে কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে, তখন হবে কি ওল্ড সংস, তার মানে পুরনো গানগুলো। এখানে আবার নিউ সংস, এই নিউ সংস এর ভিতরেও কি এখানে সংস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, নতুন গানগুলো, তার মানে এখানে একটা দুইটা গান না, এখানে একের অধিক অনেকগুলো গান। এরপরে যেমন লট অফ ডিফারেন্ট মিউজিক, এটাকে যদি বলি এটা একটা প্লুরালে আছে, তার মানে মিউজিকের ভিতরে অনেকগুলো পার্থক্য দেখা যায়। অনেকগুলো পার্থক্য কি করি, মানে অনেক বিভিন্ন ধরনের পার্থক্য আমি শুনি মিউজিকের, তার মানে এই শব্দটা কি একটা প্লুরাল, বিভিন্ন ধরনের পার্থক্য মিউজিকের। লট অফ ডিফারেন্ট, একটা দুইটা মানে একটা পার্থক্য না, অনেক ধরনের পার্থক্য। এরপরে দেখো যেমন আছে এখানে দোষ, আমরা প্রনাউন যখন পড়েছিলাম তখন আমরা মানে প্রনাউন সম্পর্কে জেনেছিলাম যে দিস দ্যাট, তারপর হচ্ছে
দ্যাস, দোস, এগুলো হচ্ছে কি প্রনাউন। এখন এই প্রনাউনের ভিতরে দ্যাসটা হচ্ছে একটা প্লুরাল, তার মানে এই শব্দটা দিয়ে বোঝাচ্ছে যে গানগুলো একটা না একের অধিক। তার মানে এখনো পর্যন্ত আমি ওই পুরনো গানগুলোই কি করি, পছন্দ করি। তার মানে পুরনো গানগুলো একটা বোঝাচ্ছে না, অনেকগুলো গানকে একত্রে বোঝাচ্ছে, এই জন্য শব্দটা কি প্লুরাল। তো এই গানগুলো যদি আমি কাউন্ট করতে যাই অবশ্যই কি করব, পারবো। পুরনো গানগুলো কি কি সেটা আমি কি করব, কাউন্ট করতে পারবো, কারণ এটার একটা কি আছে, মানে স্টোর আছে। অর্থাৎ বাংলাদেশ বেতারকে যদি আমি বলি বাংলাদেশে এ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত হাজার বা কত লক্ষ গান রিলিজ হয়েছে সেটা তারা হিসাব দিতে পারবে। ঠিক আছে, এটা কাউন্টেবল। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে নিচে যেটা বলছে, নিচে সেকশনটা আমাদেরকে পড়ার জন্য বলছে, কি বলছে, নাউন্স ক্যান বি ডিভাইডেড ইনটু টু ক্যাটাগরি, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল। যে নাউনকে সচরাচর দুই ক্যাটাগরিতে কি করা হয়েছে, ভাগ করা হয়েছে। কাউন্টেবল নাউন্স আর ওয়ার্ডস দ্যাট রিপ্রেজেন্ট থিংস উই ক্যান কাউন্ট। ফর এক্সাম্পল, the word song is a countable noun. Here are some more examples. যেমন এখানে বলা হচ্ছে যে কাউন্টেবল নাউন ওই সমস্ত শব্দগুলোকে কি করে উপস্থাপন করে, বা ওই সমস্ত শব্দগুলো দিয়ে উপস্থাপন করা হয় যে সমস্ত শব্দগুলো সচরাচর গণা যায়। অর্থাৎ ওই সমস্ত শব্দের অর্থে যেটা বাংলা হবে সেগুলো আমরা অর্থগুলো দেখতে পারবো যে এটা গণনার যোগ্য কিনা। যদি গণনা করা যায় তাহলে সেটা অবশ্যই কি কাউন্টেবল, আর যদি গণনা করা না যায় সেটা আনকাউন্টেবল। উদাহরণ হিসেবে তারা বলেছে দ্য ওয়ার্ড সং ইজ আ কাউন্টেবল নাউন। তার মানে সং, গানটা কি করা যায়, গণনা যায়, গণনা করা যায়। হিয়ার আর সাম মোর এক্সাম্পল, এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে। যেমন অ্যান ওল্ড সং, তার মানে এখানে গান কয়টা, একটা, অ্যান একটা দিয়ে বোঝাচ্ছে একটা সং। নিউ, টু নিউ সংস, তার মানে এখানে কয়টা গান, দুটা নতুন গান, তার মানে এখানে গানের সংখ্যাটা বোঝাচ্ছে। ঠিক আছে, দুটো গান, তার মানে একটা, দুইটা, তিনটা, এইভাবে আমরা গানটা কি করতে পারবো, গুনতে পারবো, এটসেট্রা, এইভাবে অনেক হতে পারে। তারপর বলা হচ্ছে আ কালেকশন অফ 100 সং, তার মানে গানের সংখ্যা যদি বলা হয় তাহলে 100টা গানের কি সংগ্রহ রয়েছে, 100টা গানের সংগ্রহ রয়েছে। আমরা এটা তো দেখলাম, মানে গান এটা দিয়ে বোঝা যাচ্ছে যে গানটা গণনা করা যায়। এর আগে আমরা যেটা বলেছিলাম যে এই তো আই লিসেন টু আ লট অফ ডিফারেন্ট মিউজিক, এখানে যে বললাম মিউজিক, মিউজিকটাও কি সঙ্গীত, সঙ্গীত মানে কি গান। এখন এখানে বিভিন্ন ধরনের কি রয়েছে, সঙ্গীত রয়েছে। তার মানে এই শব্দটা যে আমি বলেছিলাম এটা একটা প্লুরাল বোঝাচ্ছে, তার মানে এটা গণনা করা যায়, সঙ্গীতটা বা মিউজিকটা গণনা করা যায়। ঠিক আছে, আমরা গানটাকেই বলি, অনেকে আবার এটাকে বাজনা বলে থাকবেন। মিউজিকটা কি একটা টিউনকে বোঝায়, আমি পুরো গানটাকে ধরলাম, অর্থাৎ যেটার সাথে বাজনা সহ অ্যাড থাকবে এবং ভোকাল থাকবে, অর্থাৎ গলার শটটা সহ অ্যাড থাকবে। গানটা যদি খালি গলায় যদি গাওয়া হয় সেটা গত হবে, গান না। আর যদি বাজনা সহ অ্যাড করা হয় সেটা পুরোটা একটা গান হবে। সেটাকে আমি মিউজিক দিয়েও প্রকাশ করতে পারি অথবা সং দিয়েও কি করতে পারি, প্রকাশ করতে পারি। এগুলো সমার্থক শব্দ। ওকে, এরপরে নিচে কি বলা হয়েছে, আনকাউন্টেবল নাউন কোনটা। আনকাউন্টেবল নাউন্স আর ওয়ার্ডস দ্যাট রিপ্রেজেন্ট থিংস উই ডু নট কাউন্ট। একটু আগে যেটা বলেছিলাম, যেটা গণনা করা যায় না, যে সমস্ত বস্তুগুলো অথবা যে বস্তু, ব্যক্তি বা যেটাই হোক না, যেটা গণনা করা যায় না, সোজা কথা সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দেখতে পারি দ্য ওয়ার্ড মিউজিক ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। হিয়ার আর সাম এক্সাম্পল। দেখো এখানে বলা হচ্ছে যে মিউজিক, এটা বলেছে যে তারা আনকাউন্টেবল নাউন। কিভাবে, আ লট অফ মিউজিক, আ লট অফ মিউজিক, ওই যে একটু আগে বললাম যদি বাজনা হিসেব করা হয়, মানে গানের বাজনাটাকে যদি আমি মিউজিক হিসেবে ধরি তখন সেটা গণনা করা যায় না। বাজনা কখনো গণনা করা যায় না, আশা করি যায় না। আর বাজনার সাথে যে গানটা দেওয়া যাবে
মানে গলা সহ যদি আমি অ্যাড করি তখন এটা গান হয়, আর তখন আমি এটা কি করতে পারবো, তখন আমি সেটা গণনা করতে পারবো। ঠিক আছে। আর যদি আমি তাকে অর্থাৎ এটাকে আমি শুধু মিউজিক ধরলাম, যেটা আমি গান দেখতে পাচ্ছি না, যেখানে গলা নেই, শুধু মিউজিক, শুধু মিউজিক, সেটা কিবোর্ডে হতে পারে অথবা যে কোনো বাদ্যযন্ত্রের মাধ্যমে হতে পারে, শুধু মিউজিক আমরা যেটা বলবো। তো এটা যদি ধরি আ লট অফ মিউজিক, এখানে অনেক ধরনের মিউজিক রয়েছে, অনেক ধরনের মিউজিক রয়েছে। এখন এটা কিভাবে মানে এটা বাজনাটাকে বোঝানো হয়েছে। আর যদি বলা হয় এটা দ্বারা যদি আ লট অফ মিউজিক দ্বারা যদি বলা হয় বিভিন্ন প্রকারের গান, যদি এই অর্থটা প্রকাশ করে তাহলে অবশ্যই এটা কাউন্টেবল। কি রকম? যেমন বিভিন্ন ধরনের মিউজিক হতে পারে, সেটা ফোক সং হতে পারে, তারপর পল্লী গীতি হতে পারে, তারপর সারি গান হইতে পারে, তারপরে জারি গান হইতে পারে। তার মানে এই যে ফোক গান, পল্লী গান, সারি গান, জারি গান, তারপরে ক্লাসিক্যাল গান, মানে ক্লাসিক্যাল মিউজিক যাই বলি না কেন সব কিছু কাউন্টেবল। কিন্তু মিউজিক যেটা বাজানো হবে, আমি আশা করি বুঝাতে পারছি, মিউজিক যেটা বাজানো হবে মানে গলা ছাড়া, কণ্ঠ ছাড়া যেটা কিবোর্ডে বাজানো যাবে, সেটা কখনো কি হয় না, কাউন্টেবল হয় না। মিউজিকটা সবসময় আনকাউন্টেবল। ওকে, এটা এখানে এই কথাটা বোঝানো হয়েছে। ওকে, এরপর বলছে দ্য মিউজিক অফ দ্য 70s, অর্থাৎ 1970-এর যে সমস্ত মিউজিকগুলো ছিল, দ্য মিউজিক অফ দ্য 70s, 70-এর যে সমস্ত মিউজিকগুলো ছিল সেটা আনকাউন্টেবল ধরেছে তারা এখানে। সেটা কি ধরেছে? আনকাউন্টেবল ধরেছে। ওই দৃষ্টিকোণ থেকে। কোন দৃষ্টিকোণ থেকে? যদি আমি শুধু বাজনাটা ধরি, আওয়াজটা ধরি, এটা একটা মনে করে যে আমি দোতারা বাজালাম, তো দোতারা বাজাতে গিয়ে সেখানে যে দোতারা একটা সুর উঠেছে, এটা কি গণনা করা যায়? সুর কখনো গণনা করা যায়? বাজনা কখনো গণনা করা যায়? এটা সবসময় আনকাউন্টেবল হয়, এটা পরিমাপ করা যায় না। ঠিক আছে, এই কথাটাকে যদি আমরা এইভাবে ধরি তাহলে এটা আনকাউন্টেবল। আর যদি বলে যে 1970 সালে বাংলাদেশে কত হাজার গান রেকর্ড করা হয়েছে সেটার একটা তালিকা বাংলাদেশ সরকারের কাছে আছে, তার মানে এটা গণনাযোগ্য। তারা যদি হিসেব দেয় এটা গণনাযোগ্য, তার মানে এটা কাউন্টেবল। ওই দৃষ্টিকোণ থেকে এটা কাউন্টেবল। আর যদি শুধু বাজনা ধরি, বাজনা দিয়ে তারা কি প্রকাশ করেছে বইতে আমি কিছু বুঝতে পারছি না, আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু তোমাদেরকে ক্লিয়ার করতেছি। ওকে, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবে প্লিজ, কারণ আমারও তোমাদের কাছ থেকে শিখার আছে। যদি কেউ মেনশন করতে পারো তাহলে আমাকে বিষয়টা ক্লিয়ার করো। এরপরে নিচে বলা আছে নাও লেটস লুক অ্যাট কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স ইন মোর ডিটেলস। চলো নিচে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সম্পর্কে আরো বিস্তারিত কি করব, জানবো, আরো জেনে নিব। যেমন কাউন্টেবল নাউন প্রথমে দিয়েছে যে countable nouns are either singular or plural. countable singular হইতে পারে অথবা প্লুরালও হইতে পারে, এই কথাটা বলা হয়েছে, যেটা গণনা করা যায়। they can be counted and expressed in number, এবং যেই সমস্ত মানে এগুলো বস্তুগুলো বা ব্যক্তিগুলো মানে সোজা কথা যেগুলো কাউন্ট করা যায়, এগুলো নাম্বার আগে কি করায়, প্রকাশ করা যায়, নাম্বার আকারে প্রকাশ করা যায়। যেমন I need to buy 4 new suitcases. ওকে, I need to buy 4 new suitcases. এখানে সুটকেস শব্দটা কি, একটা সিঙ্গুলার, তো এটাকে প্লুরাল করেছে কি, অতিরিক্ত একটা এস লাগিয়ে, এই যে এসটা, তার আগে আবার সংখ্যা দেওয়া আছে 4। কয়টা সুটকেস? যখন নাউনের পূর্বে যখন সংখ্যা দেওয়া থাকবে সেটা কতটা নাউন বা বস্তুর সংখ্যা দেওয়া থাকবে, অবশ্যই ওই বস্তুটার সাথে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা বস্তু প্রকাশ পাচ্ছে ওই বস্তুটা অবশ্যই প্লুরাল করে দিতে হবে। যেমন 4, তো 4 যদি হয় তাহলে এটা কি সুটকেস কি সিঙ্গুলার থাকবে শব্দটা? অবশ্যই না, তাহলে এটার সাথে এস যুক্ত করতে হবে, সুটকেসেস। ওকে, এরপর হচ্ছে ইজ আ কাউন্টেবল। হ্যাঁ, এটা কাউন্টেবল,
যেটা গণনা করা যাচ্ছে। সুটকেসটা কি করা যায়? গণনা করা যায়। এডিং এস এন্ড টু মেক ইট প্লুরাল, একটু আগে যেটা বলে ফেলছি সেটাকে আবার নিচে বলা হচ্ছে, যেটার আমি আরো ক্লিয়ার করলাম, যেটা এখানে বলা হয়নি। যে সমস্ত নাউনের আগে যদি সংখ্যা দেওয়া থাকে, যে ওই নাউনটা কতটা, নাউনটা বলতে ওই নাউনটা দ্বারা কি বোঝায়, যেমন সুটকেস এটা একটা নাউন, এটা বস্তুর নাম, এটা একটা নাউন। এখন বস্তুর নামটা কি? সুটকেস। ওকে, এখন সুটকেস কি গণনা যায়? অবশ্যই যায়। তো কয়টা সুটকেস? এখানে 4টা। তো 4টা যদি হয়, এখানে সংখ্যা দেওয়া হচ্ছে কি 4টা, কি সেটা হচ্ছে সুটকেস। তো সুটকেস শব্দটা হচ্ছে সিঙ্গুলার ছিল, শুধু সিঙ্গুলার, এই যে শুধু সিঙ্গুলার, শুধু সুটকেস। এখন যেহেতু সংখ্যা উল্লেখ করে দিয়েছে তার আগে, এই জন্য শেষে অতিরিক্ত একটা এস যুক্ত করলাম, যার কারণে এটা সুটকেসেস হয়েছে। তখন সিঙ্গুলার থেকে প্লুরালে হয়ে গেছে। ওকে, এটা বোঝানো হচ্ছে। অতিরিক্ত একটা কি যোগ করলাম? এস যোগ করলাম। এরপর হচ্ছে আই ওয়ান্ট 5 অরেঞ্জেস। এখানে অরেঞ্জ একটা কি? ফলের নাম। তো কতটা ফল? 5টা। 5 সংখ্যা উল্লেখ করে দিয়েছে, তার মানে অরেঞ্জ থেকে অরেঞ্জেস অতিরিক্ত এস যুক্ত করেছে। ওকে, হিয়ার 5 ইজ ইউজড টু কাউন্ট এ নাম্বার অফ অরেঞ্জেস। ওকে, এখানে ওই যে সংখ্যা দিয়ে কি নাউনটা প্লুরাল বোঝাচ্ছে। তো এই জন্য আমাদেরকে নাউনটা কি করে নিতে হবে? প্লুরাল করে নিতে হবে এস লাগিয়ে। ওকে, এখানে বলা হচ্ছে কাউন্টেবল নাউন্স আর ইজি টু রিকগনাইজ, যে কাউন্টেবল নাউন আমাদেরকে সহজে কি করে দিয়ে স্মরণ করিয়ে দে, দে আর থিংস দ্যাট উই ক্যান কাউন্ট, মানে তাদের যে বস্তুগুলো আছে যেগুলো আমরা গণতে পারি বা গণনা করা যায়। ফর এক্সাম্পল, ফ্যান। কি আছে? ফ্যান। তার মানে ফ্যান মানে কি? পাখা বা কলম। এখন এই কলমটা কি গণনা করা যায়? অবশ্যই যাবে। এখন এটাকে যদি প্লুরাল করি, ফ্যানস, মানে কলমগুলো। শুধু পেন বলতে একটা বোঝাচ্ছে, আর যদি অতিরিক্ত একটা এস যোগ করি তখন এটা কি? প্লুরাল হয়ে যায়। উই ক্যান হ্যাভ 1, 2, 3 অর মোর ফ্যানস। এভাবে আমরা কি সংখ্যা উল্লেখ করতে পারি? কিসের আগে? এই নাউনটার আগে। যেমন মোর দিয়ে, তার মানে এখানে অনেকগুলো কি বোঝাচ্ছে? কলম বোঝাচ্ছে। সংখ্যা 3 দিয়ে 3টা, 2 দিয়ে 2টা এবং 1 দিয়ে 1টা। ওকে, 1 এর ক্ষেত্রে তথা এই এস যুক্ত করতে হবে না। 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, অর্থাৎ 1 এর যখন বেশি হবে নাউনটা, তখন সেটার সাথে কি করতে হবে? প্লুরাল যদি করতে হয় অবশ্যই এস যুক্ত করে দিতে হবে। মোস্ট কাউন্টেবল নাউন্স বিকাম প্লুরাল বাই এডিং অ্যান এস at the end of the word, অর্থাৎ বেশিরভাগ ওয়ার্ডের শেষে কি যুক্ত করতে হয়? এস যোগ করে সেটাকে প্লুরাল করতে হয়। এটা বলা হচ্ছে। যেমন উই ক্যান ইউজ দ্য ইনডিফিনিট আর্টিকেল এ অথবা এন উইথ কাউন্টেবল নাউন। বেশিরভাগ ইনডিফিনিট আর্টিকেল যেটা রয়েছে, ওই সমস্ত ইনডিফিনিট আর্টিকেল যেগুলো কাউন্টেবল, ওই সমস্ত কাউন্টেবল ইনডিফিনিটের মানে ইয়াতে শেষে আমরা কি যুক্ত করতে পারি? মানে আগে যদি আর্টিকেল এ থাকে, আর্টিকেল ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্টভাবে যদি বোঝানো হয়, সেটাকে আমরা নির্দিষ্ট করে যদি আর্টিকেল এ অথবা এন ব্যবহার করি, তখন বুঝিয়ে দিবে যে এটা কটা বস্তু, কি রকম। যেমন আ গুড বুক। এখন যদি প্রশ্ন করা হয় বুক কয়টা, মানে ভালো বই কয়টা, আ দিয়ে একটা বোঝাচ্ছে, তার মানে আটা হচ্ছে একটা আর্টিকেল। আটা হচ্ছে কি? একটা আর্টিকেল। এখন যদি বলা হতো যে টু গুড বুক, তখন হবে এটা একটা সংখ্যা, তার মানে এই 2 দ্বারাও একটা সংখ্যা বোঝাচ্ছে, আবার আর্টিকেল এ দিয়েও সংখ্যা বোঝাচ্ছে। ক্লিয়ার? আবার যদি 1 লিখি, এটা দিয়েও সংখ্যা বোঝাচ্ছে। আবার শুধুমাত্র যদি এভাবে 1 লিখি, এটা দিয়েও সংখ্যা বোঝাচ্ছে। ওকে, এরপরে নিচে বলা হচ্ছে যে when a countable noun is singular we must use a word like the, my, this, with, it.
যখন কাউন্টেবল নাউন যেটা আমরা সিঙ্গুলার দেখি আমাদেরকে অবশ্যই ওইটা বা ওই সমস্ত ওয়ার্ডের সাথে কি এ অথবা দা অথবা মাই অথবা দিস এগুলো ওই ওয়ার্ডের সাথে কি করতে হয় যোগ করতে হয়। যেমন উদাহরণ দিয়েছে আই ওয়ান্ট অ্যান অরেঞ্জ, তার মানে অ্যানটা হচ্ছে একটা আর্টিকেল, এটা দিয়ে বোঝাচ্ছে যে অরেঞ্জ তার কটা প্রয়োজন, কতটা, একটা, এ অ্যান মানে একটা, আই ওয়ান্ট অ্যান অরেঞ্জ তার একটা কমলা প্রয়োজন। এখানে আবার অতিরিক্ত অ্যাসের দরকার নাই, কারণ একের অধিক হলে আমি বলেছি যে কি এস যুক্ত করতে হবে। এখানে বলা হচ্ছে নট আই ওয়ান্ট অরেঞ্জ, নট আই ওয়ান্ট অরেঞ্জ, এখানে এটা হবে না, আই ওয়ান্ট অরেঞ্জ এখানে এইভাবে হবে না, ঠিক আছে। লিখার ক্ষেত্রে কিন্তু এইভাবে লিখতে হবে, কতটা অরেঞ্জ দিব সেটা উল্লেখ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন ওয়্যার ইজ মাই ওয়াচ, আমার ঘড়ি কোথায়, আমার ঘড়ি কোথায়, এখানে এইভাবে লেখা যাবে না যে ওয়্যার ইজ ওয়াচ, ওয়্যার ইজ ওয়াচ এটা বলা যাবে না। তার মানে এখানে এই মাই শব্দটা দ্বারা অর্থাৎ মাই প্রোনাউনটা দ্বারা এটা অধিকারত্ব বোঝাচ্ছে, এটা কার, আমার, এটা আমার। এখন আমার অধিকারত্ব বোঝাচ্ছে, ঠিক আছে, এই ওয়াচটা অর্থাৎ আমার ঘড়িটা কোথায়, তার মানে আমার ঘড়ি বলতে এখানে একটা ঘড়ি বোঝাচ্ছে, আমার ঘড়িগুলো কোথায় এটা বোঝাচ্ছে না। আমি কি অনেকগুলো ঘড়ি পরি না একটা ঘড়ি পরি, অবশ্যই একটা। তার মানে এটা দিয়ে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে প্রনাউন দিয়েও ইন্ডিকেট করা যায় এখানে ঘড়ি কটা বোঝাচ্ছে, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল, কি ওয়াচটা। আশা করি ক্লিয়ার। এরপরে বলা হচ্ছে নিচে উই ক্যান ইউজ সাম অ্যান্ড এনি উইথ কাউন্টেবল নাউন্স। আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সচরাচর কি ব্যবহার করি, মানে সামও ব্যবহার করতে পারি, এনিও ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ গট সাম কয়েন্স, আমি কিছু কয়েন পেয়েছি, আমি কি পেয়েছি, কিছু কয়েন পেয়েছি। এই যে কিছু কয়েন, এই মানে কতটা কয়েন পেয়েছি সেটা কি কাউন্টেবল, সেটা কি কাউন্টেবল, অবশ্যই কাউন্টেবল। মানে কতটা কয়েন পেয়েছে সেটা তুমি গুনতে পারবে। তো এখানে কতটা সেটা উল্লেখ না করে বলা হয়েছে সাম, সাম মানে কিছু, তো কিছু সেটা গণনা করা যায় না, অবশ্যই যায়। এরপর বলা হচ্ছে হ্যাভ ইউ গট এনি পেন্স, তুমি কোনো কলম পেয়েছ, তুমি কোনো কলম পেয়েছ, তার মানে এনি, এনি বলতে কি বোঝাচ্ছে, কোনো কলম পেয়েছ। তো কোনো কলম বলতে সেখানে কি একটা অথবা না তার বেশি এটা বোঝাচ্ছে, নিশ্চয়ই এনি যে কোনো কলম হতে পারে, ঠিক আছে, এটা অবশ্যই কি প্লুরাল। তো এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কোন কলম পেয়েছ, এটা দিয়ে আমাকে নির্দেশ করে দিচ্ছে কলমের পরিমাণটা। এরপরে বলা হচ্ছে উই ক্যান ইউজ আ ফিউ অ্যান্ড মেনি উইথ কাউন্টেবল নাউন্স। এছাড়াও আমরা আ ফিউ এবং মেনি শব্দটা দিয়েও আমরা কাউন্টেবল আইডেন্টিফাই করতে পারি। যেমন আই হ্যাভ গট আ ফিউ কয়েন্স, আমি অল্প কিছু কি পেয়েছি, কয়েন পেয়েছি। অল্প সেটাও কি করা যায়, গণনা করা যায়, কাউন্টেবল। অল্প হলে সেটা কতটা, কি 3টা 4টা 5টা এরকম তো হবে নাকি, অল্প হলো যেটা যতটুকু হোক। এরপর হচ্ছে আই হ্যাভেন্ট গট মেনি পেন্স, আমি অনেকগুলো কলম পাই নাই, আমি বেশি কলম পাই নাই, মেনি বলতে বেশি বোঝাচ্ছে। তো তার মানে বেশি না পেলে অল্প পেয়েছে, তো কতটা হবে, 10টা 5টা বা 2টা বা 3টা সেটা গণনা করা যায়, অবশ্য যাবে। কি পেন্স, ওকে। এরপরে আমরা আলোচনা করব now in the above examples you must have noticed the way plural nouns are formed. Discuss with a partner the following questions. এখন উপরে যে एग्जांपलটা দেওয়া হয়েছে উদাহরণগুলো, এটা অবশ্যই কি মানে ওখানে অবশ্যই উল্লেখ করা হয়েছিল যে কোন কোন ওয়েতে মানে প্লুরাল করা হয় এবং মানে প্লুরাল ফর্মটা কিভাবে গঠন করা হয় সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে, আমরা আলোচনা দেখেছিলাম। এখন এই প্রশ্নগুলো নিচে 1 2 3 এই প্রশ্নগুলো যে কোনো আমাদের সহপাঠী কিংবা যে কোনো পার্টনারের সাথে আমরা এগুলো ডিসকাস করার জন্য বলছি, ওগুলো নিয়ে। প্রথম প্রশ্ন,
হাউ ডু উই কনভার্ট সিঙ্গুলার নাউন্স ইন্টু প্লুরাল? বলা হচ্ছে যে সিঙ্গুলার থেকে প্লুরাল নাউন করতে গেলে তাহলে কিভাবে, মানে কিভাবে করতে হয়, কিভাবে কনভার্ট করতে হয়? ওই যে বলেছিলাম এস লাগিয়ে কি করতে হয়? প্লুরাল করতে হয়। সিম্পল, যে কোনো নাউনের শেষে অতিরিক্ত একটা এস লাগিয়ে কি করতে হয়? কি করতে হবে? প্লুরাল করতে হবে। এটা সিম্পল। 2 নম্বর প্রশ্ন, ডু উই ফলো দ্য সেম রুলস ফর দ্য মেকিং প্লুরালস উইথ অল নাউন্স? এখানে বলছে যদি মানে প্লুরাল, যদি সব নাউনটাকে যদি প্লুরাল বানাতে হয় তাহলে নিয়ম কি আগের মতোই থাকবে? নো। এখানে দিবে কি? নো। কারণ সব নাউনকে প্লুরাল করতে হলে যে সবগুলো শব্দের শেষে শুধু এস যুক্ত করে দিব তা নয়। কারণ কিছু নাউন রয়েছে সবগুলো শেষে কি এস যুক্ত করলে সেটা প্লুরাল হবে না। উদাহরণ দেখতে চাও? দেখাচ্ছি। যেমন এম এ এন, ম্যান, এখানে কতটা লোক বোঝাচ্ছে? একজন লোক। কতটা লোক? ম্যান বলতে একজন লোক। যেই সমস্ত শব্দে শেষের লেটারের আগের লেটার, অর্থাৎ দেখো সি ভি সি, তার মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। এটা কি? কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। তার মানে মাঝখানের যে ভাওয়েলটা আছে, মাঝখানের যে লেটারটা আছে, এটা যদি ভাওয়েল হয় তাহলে কি হবে? একটু পরিবর্তন ঘটবে। কি রকম পরিবর্তন আমি বলতেছি। এম এ এন, এটা দিয়ে শুধুমাত্র একজন ব্যক্তিকে বোঝাবে, একজন মানুষকে। আর যদি এমন হয় এম ই এন, তখন হবে একের অধিক, 1 প্লাস 1 কি হবে? প্লাস। তার মানে সমগ্র মানব জাতিকে, সমগ্র মানুষকে একত্রে বোঝাচ্ছে এম ই এন দ্বারা। এটা কিন্তু প্লুরাল, এখানে এস যুক্ত করা লাগে নাই। ঠিক আছে? যদি একজন ব্যক্তিকে বোঝায় তাহলে এম এ এন, আর যদি এম ই এন হয় তাহলে একাধিক ব্যক্তিকে বোঝায়। মানে যত মানুষ আছে সব মানুষকে একত্রে বোঝালে এম ই এন, সেটা প্লুরাল। এই ক্ষেত্রে যদি ওমেন ধরি, যেমন ওমেন, এটা কি? একজন মহিলা। যদি বলি এভাবে উইমেন, তখন হবে সবগুলো মহিলা। সবগুলো মহিলাকে একত্রে বোঝাচ্ছে, তার মানে একের অধিক প্লাস। তার মানে এটা হচ্ছে প্লুরাল, এটা হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে? আশা করি বুঝাতে পারছি। এইভাবে অনেক আছে, আমি একটা দিয়ে বুঝিয়ে দিলাম। ওকে। 3 নম্বর প্রশ্ন কি? What do the names regular nouns and irregular nouns suggest? অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোন নামগুলো দ্বারা রেগুলার নাউন্স এবং ইরেগুলার নাউন্স সাজেস্ট করে, অর্থাৎ পরামর্শ দেয় কিংবা তোমার আইডেন্টিফাই করা হয়, শনাক্ত করা হয় বা উল্লেখ করা হয় কোনগুলো দ্বারা বা কি ধরনের নাম দ্বারা। এখন একটু আগে যদি বলি, মানে একটু আগে আমি বলেছিলাম যে এটা আবার রিপিট করতেছি, আই রিপিট। তোমার প্লুরাল হচ্ছে সেটা যে সমস্ত নাউনের শেষে এস যুক্ত থাকবে। কি থাকবে? এস যুক্ত থাকবে, সেটা হচ্ছে প্লুরাল। এক, এটাকে বলবে রেগুলার নাউন্স। এটাকে কি বলবে? যে সমস্ত নাউনের শেষে এস যুক্ত থাকবে সেটা হচ্ছে রেগুলার। সেটা হচ্ছে কি? এখানে এস যুক্ত থাকবে রেগুলার ক্ষেত্রে। আর ইরেগুলার কোনগুলা? এই যে একটু আগে দেখালাম এম ই এন, এখানে কি এস যুক্ত করা লাগছে? লাগে নাই, তার মানে এটা প্লুরাল। যদি মাঝখানে ভাওয়াল যদি চেঞ্জ থাকে, ই থাকে, এ না থেকে যদি ই থাকে, তখন এটা প্লুরাল হিসাবে ধরলাম। তার মানে শব্দটার সাথে কি করা যাবে না? এস যুক্ত করা যাবে না। এটা অটো কি হয়ে গেল? প্লুরাল হয়ে গেল। এইভাবে এই সমস্ত ওয়ার্ডগুলো যদি থাকে যেগুলো এস যুক্ত করা লাগে না কিন্তু
ভাওয়েলের কারণে কি হয়, প্লুরাল হয়ে যায়, মানে অলরেডি প্লুরাল তৈরি করা থাকে, প্লুরাল তৈরি করা থাকে। ওই সমস্ত প্লুরাল অর্থাৎ কাউন্টেবল নাউনগুলোকে কি বলা হবে, ইরেগুলার নাউন। কি বলা হবে, ইরেগুলার নাউন। আশা করি ক্লিয়ার, কোনটা রেগুলার নাউন্স কোনটা ইরেগুলার নাউন্স, ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা এতটুকু, বেশি আলোচনা করব না। এরপর থেকে আমরা অর্থাৎ 14 নম্বর যে পৃষ্ঠা আছে তোমাদের, এই 14 নম্বর পৃষ্ঠা আমরা আগামী আরেকটা ক্লাসে কি করব, আলোচনা করব। আজকে এই পর্যন্তই। প্লিজ কি করে দিবে, আমি লিখে দিচ্ছি, এটা করে দাও, খুব তাড়াতাড়ি করে দাও, লাইক শেয়ার এবং তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।